ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। না, যদি দিল্লি আক্রমণ করে ঢাকা, তাহলে ঢাকা দিল্লি একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। রেজাল্টটা লিখে রাখেন। সেই দুর্ধর্ষ চালকবিহীন ড্রোনে বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে। সন্দেহ দেখা দিয়েছে যে বাংলাদেশ কি ভারত দখল করতে চায়। ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেই বিপদে। ছোট্ট এই বাংলাদেশের এক একটা পদক্ষেপে ভারত কতটা টেনশনে পড়ে যায়। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু সরাসরি ভারতীয়দের কলেজে আঘাত হানল ডক্টর ইউনূস। হ্যাঁ দর্শক, আসলে যে ডক্টর ইউনূস মহা জ্ঞানী সেটা আরো একবার প্রমাণ করলেন তিনি। নরেন্দ্র মোদীকে এবার উচিত শিক্ষা দিলেন, যেটার বিস্তারিত শুনলে কিন্তু দর্শক আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তাই আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলুন, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভারতের কলিজায় আঘাত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা একটা প্রতীকী শিরোনাম। তবে এই ঘটনার ভেতরে প্রবেশ করলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্যোগের কারণে কি পরিমাণ চাপের মুখে পড়েছে ভারত। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের শীর্ষ রেমিটেন্স অর্জনকারী 5টি দেশের মধ্যে কি বাংলাদেশ আছে, নিঃসন্দেহে ভারত যেসব দেশ থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স অর্জন করে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে 4র্থ স্থানে ছিল, তবে এখন বর্তমানে 5ম স্থানে রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেন স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে বলা হচ্ছে বাংলাদেশে বিপুল সংখ্যক অবৈধ বিদেশিরা বসবাস করছেন, তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বিরুদ্ধে আলটিমেটাম দিয়ে বলা হয়েছে যে সুনির্দিষ্ট দিন তারিখের মধ্যে যদি বৈধ না হন তারা, তাহলে প্রথমত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে, দ্বিতীয়ত তাদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, এখানে ভাসুরের নাম স্পষ্টভাবে উল্লেখ না করলেও এটা আমরা সাধারণভাবেই বুঝি যে ভারতের কথাই বলা হচ্ছে। একটা সংবাদ অনেক আগে থেকেই বাংলাদেশে চাউর রয়েছে যে এই দেশে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক অবৈধভাবে কাজ করছেন। সত্যি যদি অবৈধভাবে কাজ করে থাকেন তাহলে সেই সংখ্যাটি কত, এ বিষয়ে আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে আমরা সেই তথ্যটি পেতে এখন চেষ্টা করছি বা বিভিন্নভাবে পরিসংখ্যান করার চেষ্টা করছি। তবে বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্টভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে যেন কোনো অবৈধ ভারতীয় নাগরিক অবৈধভাবে কোনো প্রকল্পে কাজ না করতে পারে। প্রিয় দর্শক, তাহলে ভারত কি বিপুল পরিমাণ ডলার বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন আমি আস্তে আস্তে এই সংবাদের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। ডক্টর আসিফ নজরুল এই অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা। তিনি উপদেষ্টা হবার আগে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছিল। স্ট্যাটাসে তিনি বলেছেন যে বাংলাদেশে 26 লাখ ভারতীয় কর্মী আছে, তারা অবৈধভাবে কাজ করছে। এখন কোন বিশ্লেষক বলছেন, যদিও এই তথ্যটি আমাদের হাতে নেই, এই তথ্যটি না থাকার অন্যতম কারণ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যতগুলো চুক্তি হয়েছে সব চুক্তি গোপনীয়, সেগুলো কিন্তু প্রকাশ করেনি বাংলাদেশ। এইসব চুক্তির মধ্যে কি এমন ধারা রয়েছে, কি এমন শর্ত রয়েছে যে প্রকাশ করতে পারলো না বাংলাদেশ সরকার। এখন কিন্তু দাবি উঠেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সকল চুক্তি প্রকাশ্যে জনসম্মুখে মানুষকে জানানো হোক। তো বিশ্লেষকরা বলছেন যে ভারতীয় ঋণে বাংলাদেশের যেসব প্রকল্প চালু আছে সেই সব প্রকল্পের অন্যতম শর্তই ছিল যে ভারতীয় নাগরিকদের কাজে লাগাতে হবে। সেই হিসেবে কেউ কেউ বলছেন যে 25 লাখ ভারতীয় এইসব প্রকল্পে চাকরি করত। সেখানে বলা হচ্ছে যে সাসেক প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, সকল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প যেগুলো আওয়ামী লীগের 16 বছরে নেওয়া হয়েছিল তার অধিকাংশতেই ভারতীয় নাগরিকরা কাজ করেছেন। এখন এর সত্যতা আসলে কতটুকু, সত্যতা কিন্তু বেরিয়ে এসেছে। একটা সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করি। 4 সেপ্টেম্বর 2024 তারিখে প্রতিদিনের সংবাদ নামে একটা পত্রিকা নিউজ করে। এই নিউজটি কিন্তু প্রথম আলো করে 1 সেপ্টেম্বর। তাদের শিরোনাম ছিল এরকম যে ভারতীয় ঠিকাদার চলে গেছে, বন্ধ হয়ে গেছে প্রকল্পের কাজ। এখন আরেকটা খবর আমরা 16 বছর ধরেই নানাভাবে শুনেছি যে বাংলাদেশের পুলিশে ভারতীয় নাগরিকরা রয়েছেন। ভারতীয় নাগরিকরা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের জন্য পুলিশের হয়ে কাজ করছেন। তো গত 29 ডিসেম্বর 2023 তারিখে সুপ্রিম কোর্ট এবং প্রেস ক্লাবে বিরোধী দলীয় পেশাজীবীদের মিছিল সমাবেশে হামলা করে পুলিশ। একজন সাংবাদিক এক পুলিশ অফিসারকে ওই সময় প্রশ্ন করেছিল যে আপনারা দেখছেন না কি হচ্ছে, ওদেরকে থামান। ওই অফিসারটি তখন নিরুত্তর থেকেছিলেন।
এতে সাংবাদিকটি আবারও প্রশ্ন ছুড়ে দেন যে আপনারা কি এদেশের পুলিশ নাকি ভিনদেশি পুলিশ। তার জবাবে ওই অফিসারটি যা বলেন সেটা বাংলায় তর্জমা করে দিয়েছিলেন আরেকজন বাংলাদেশি পুলিশ। এটা কিন্তু একজন সাংবাদিকের অভিজ্ঞতা বর্ণনা করলাম। বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন, অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা এই মুহূর্তে একটা ভয়াবহ উদ্যোগ ভারতের কাছে, কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের ৫ম রেমিটেন্স অর্জনকারী দেশ। অবৈধভাবে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক এখান থেকে ডলার পাঠান অবৈধ চ্যানেলে, যে কারণে ভারত বাংলাদেশ থেকে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা পায় সেই তথ্যটির সঙ্গে বাংলাদেশের সংসদে উত্থাপিত অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী শেখ হাসিনার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের প্রদত্ত তথ্যের সঙ্গে কিন্তু মিল নেই। বিরাট একটা ফারাক আমরা দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে স্পষ্টই হয়ে যাচ্ছে যে ভারত কেবল বাংলাদেশে অবস্থানরত তার দেশের বৈধভাবে কাজ করা নাগরিকদের রেমিটেন্সের কথা সম্ভবত উল্লেখ করেছে, কিন্তু বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ ভারতে যাচ্ছে, যে তথ্যটি সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল দিয়েছেন, সেটি হচ্ছে প্রকৃত তথ্য। কারণ এই তথ্যের মধ্যে অসংখ্য অবৈধভাবে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের উপার্জনের তথ্য রয়েছে। প্রিয় দর্শক, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, দুই একটি প্রশ্ন বা মতামত আমি নিয়ে যেতে চাচ্ছি। এখন এটা একটা বড় ধরনের আঘাত। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই প্রথম এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করলেন, যার মধ্য দিয়ে বাংলাদেশের জনমনে যে প্রশ্নের ধোঁয়াশা আছে সেই ধোঁয়াশা কাটবে বলেই বিশ্বাস করি। তবে এক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশে কি পরিমাণ অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিক আছেন তার অনুসন্ধানের জন্য একটা কমিশন গঠন করা প্রয়োজন। কোন কোন সেক্টরে এইসব নাগরিক কাজ করেন তারও একটি পূর্ণাঙ্গ চিত্র জাতি জানতে চায়। তৃতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পাদিত হওয়া সকল চুক্তির সম্পূর্ণ বিষয়াদি জনসম্মুখে প্রকাশ করতে হবে। কোনো ভারতীয় অবৈধ ভারতীয় বাংলাদেশে থাকতে পারবে না। প্রত্যেকের খোঁজ খবর নেওয়া হবে, এবং বিদেশি বা অবৈধ বিদেশি বলতে বাংলাদেশে অবৈধ বিদেশি বলতেই ভারতীয়রা এবং কিছু আফ্রিকান হয়তো বা 200 থেকে 300 হবেন হাইয়েস্ট, তাদের উদ্দেশ্যে উনি বলেছেন। আরো একটা জিনিস হলো যে ভারত নির্ভরতা কমিয়ে আনার প্রক্রিয়ায় সরকার কাজ করে যাচ্ছে। অনেক সমালোচনা সরকার আমরা করবো, নো প্রবলেম, বাট যে ডেভেলপমেন্টস গুলো হচ্ছে, যে উন্নতি গুলো হচ্ছে, সত্যিকার অর্থে যে পরিবর্তন গুলো আমাদের দরকার বিভিন্ন টেকনিক্যাল কারণে, সেই পরিবর্তন গুলো নিয়ে কথা বলতে চাই আপনাদের সামনে এখন। লিডিস এন্ড জেন্টলম্যান, প্রথমে বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যত অবৈধ মানুষ আছে বাংলাদেশে, দে অল হ্যাভ টু লিভ বাংলাদেশ। আমি তার এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাই, এবং ইট ইস এ মাচ নিডেড ডিসিশন এন্ড থট ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ এন্ড ফর দ্য সেফটি। কারণ এই জায়গাতে আপনার প্রায় আমরা জানি না কতজন অবৈধ ভারতীয় বর্তমানে বাংলাদেশে আছে। নাও দ্য প্রবলেম উইথ দ্যাম, এর আবার বেশিরভাগ ভারতীয় হয়তো বা গোয়েন্দা সংস্থার বিভিন্ন এজেন্ট মাঠে ঘাটে তারা কাজ করে, এবং বাংলাদেশের বিভিন্ন এরিয়া এবং জায়গাতে ডিস্টেবিলাইজ করার জন্য সরাসরি তারা যুক্ত আছে বলে, এবং তারা আপনার জড়িত বলে আমরা জানতে পেরেছি বা প্রমাণ পেয়েছেন বাংলাদেশের অনেক মানুষ বা সরকার এটা বলে থাকেন। লিডিস এন্ড জেন্টলম্যান, সো দেয়ারফর এটা একটা গ্রেট, এবং খুঁজে বের করতে হবে কারা কোথায় কিভাবে আছে, প্রত্যেককে খুঁজে বের করতে হবে এবং বাংলাদেশকে ক্লিন করতে হবে। কারণ এই 16 বছরে এই দেশের ভিতরে তারা প্রত্যেকটা জায়গায় আনাচ্ছে কানাচ্ছে তারা বসে আছে, এবং অবশ্যই আমরা মনে করি এদেরকে খুঁজে বের করে বাংলাদেশের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য এবং সেফটির জন্য। সালাম ভাই, সালাম নিবেন বাংলাদেশের আচ্ছা গাজা থেকে বলছি। বাংলাদেশের গাজা কি চিরাগং? মানে আপনি তো চিরাঙ্গের পারভেজ ভাই। আচ্ছা, এবং সেকেন্ড যে ডিসিশনটা আসছে সেটা হলো যে 8টা ইউরোপিয়ান কান্ট্রিজের ভিসার জন্য আপনি এখন আর ভারতে যেতে হবে না। ও রাউজান, ইয়েস। তো আশা করি আপনারা স্বাধীনতা পেয়েছেন এখন। রাউজান মানে হচ্ছে এটা সত্যিকার বলতে আমি বলেছিলাম এটা কয়েক বছর আগে। আপনার বাংলাদেশের গাজা হচ্ছে রাউজান, এখন পরিবর্তন হয়েছে কারণ এরা ছিল আপনার এই ফারাজ করিম গ্যাংরা। আর আরো যেটা হচ্ছে সেটা হলো যে 8টা ইউরোপিয়ান দেশের আপনার এই দেশে আগে ভারত থেকে ভিসা আনতে যাওয়া লাগতো, এখন আর ভারতে যাওয়া লাগবে না। এটার একটা পরিবর্তন আসছে। এর মধ্যে হলো আপনার বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড এন্ড সুইডেন। অর্থাৎ এই 8টা দেশের সেনজেনভুক্ত দেশের আপনি যদি ভিসা আপনার করতে গেলে এখন সুইডিশ এমবাসিতে আপনি করতে পারবেন, এবং সেখান থেকে আপনার ভিসাটা ইস্যু করা হবে। এই সব জায়গায় আমরা ভারত নির্ভরতা ছিল, আজকে এটা পরিবর্তন হয়েছে, এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষেরকে ভারত নির্ভরতা কমিয়ে। এবং আপনি দেখেন আমি 6 মাস আগে বলেছিলাম যে বাংলাদেশ চাইলে কোনো পণ্য ভারত থেকে না চলতে পারবে। Why? Because there are, এটাকে আমরা বলি সাবস্টিটিউট প্রোডাক্টস, সাবস্টিটিউট কান্ট্রিজ।
there are many countries they produce similar products এবং দাম যদি আপনি দেখেন, আমি বলেছিলাম মনে আছে যে যুক্তরাষ্ট্র থেকে পেঁয়াজ নিয়ে আপনি ভারত থেকে আনা পেঁয়াজের থেকে দাম কম দিতে পারবেন যদি আমি ঠিক মতো প্রসেস করি। আমি একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, কেননা সিন্ডিকেট বাণিজ্যর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা মানে ব্যবসায়ীরা বাংলাদেশ এবং ভারতীয়রা জিম্মি করে বাংলাদেশের মানুষ থেকে তারা নিয়ে থাকে। সো দেয়ারফর যদি আপনার যদি স্বচ্ছতা অনেস্টি এখানে এস্টাবলিশ করা যায়, বেটার অফ উই ডোন্ট নিড এনিওয়ান টু বি অনেস্ট, উই ক্যান ডু দ্যাট, দ্যাটস হোয়াট আই সেড। এটা পসিবল। আর দুর্নীতি যদি বাংলাদেশ সরকার কমাতে পারে, ওয়ালাইকুম সালাম, বাংলাদেশ সরকার কমাতে পারে, বিশ্বাস করেন অনেক ফরেন এইডও আমাদের দরকার নাই। কারণ মনে রাখবেন, দ্য বিগেস্ট অ্যাসেট উই হ্যাভ ইজ আওয়ার এক্সপেক্টেডস। প্রবাসীরা, আমাদের প্রবাসীরা এতটা সলিড এবং এতটা রিলায়েবল এবং এতটা প্যাট্রিয়টিক, এটা পৃথিবীর খুব কম দেশেরই আছে। সুতরাং আমাদের প্রবাসীদেরকে যদি আমরা এই খাতে কি সংস্কার হয়েছে আমি জানি না, when I go to Bangladesh I will definitely try to find out what kind of changes or reforms being taken place right now under this government in this sector. This is a vital organ, oxygen, bloodline for Bangladeshi reserve. So খালি একটা লঞ্চ করে কি শেষ? আর কি কি করেছেন মনে রাখবেন, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর আধিপত্য, এইখানে দুর্নীতি এবং সিন্ডিকেট বাণিজ্য ব্যাংকে চুরমাচুর করে দিতে হবে, না হলে প্রবাসীরা কখনোই শান্তিতে এবং সমৃদ্ধি এই জায়গাতে আসবে না। আমি বাংলাদেশে যাচ্ছি, গেলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবো সবার সাথে। ইন দ্য মিন টাইম আমি মনে করি যে পাকিস্তান থেকে যেভাবে সাউদি কিনেছে, এভাবে যা করা যায় এগুলা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের মানে আপনার ডিফেন্সের জন্য করতে হবে। কারণ মনে রাখবেন, গতকালকেও বলেছিলাম, চীনের দুঃখ হুয়াং ওহি ই নদী, আর আমাদের দুঃখ আমাদের প্রতিবেশী হিসাবে প্রচন্ড ঘৃণা করে আমাদেরকে ভারত, এবং আমরা আমাদের জাতি কখনোই শান্তিতে থাকতে পারবে না। আমি মনে করি ভারত বিষয়ে আলাদা একটা মন্ত্রণালয় খোলা দরকার, কেননা দে আর নট আওয়ার ফ্রেন্ড, দে আর আওয়ার এনিমি। Even though we don't do anything else with them, but they become our enemy because they hate us. তারা, আপনি জানেন, ভারত কখনোই বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে নাই। শুরুতে দর্শক, আপনি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।